আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, আমি প্রশান্ত স্যার, আজগড়া হাজী আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। অনলাইন ক্লাসের মাধ্যমে জানাচ্ছি তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি এই রোদ বৃষ্টি ভেজা সকালবেলায় তোমরা সকলে ভালো আছো। তোমাদের এই ভালো থাকায় আমাদের একমাত্র কামনা। বৃষ্টির রিমঝিম শব্দে যখন চারিদিক মুখরিত, আজ আমার তখন সারা বাংলাদেশে নিস্তব্ধ এক মহামারীর কারণে। তাই ঘরে বসে সবাইকে থাকতে হবে এবং যার যার কর্ম সে ঘরে বসে করতে হবে। শুধু একটি কারণ, সেই মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য, নিজেকে, দেশকে, সবাইকে রক্ষা করার সাথে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, আজ আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি কারবারের হিসাব অধ্যায়টি আলোচনা করব এবং একটি অঙ্ক করাবো। দ্বিতীয় পত্রে তোমাদেরকে অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছিল অংশীদারি কারবার সম্বন্ধে। আমি এই অধ্যায় আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে একটু আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, অংশীদারি কারবার কি সেটা তোমরা অংশীদার বলতে তো বোঝো যে দুই বা ততোধিক ব্যক্তি যখন একসাথে কোনো কাজ অংশগ্রহণ করে সেটা হলো অংশীদার। আর অংশীদারি ব্যবসাটা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তি ভিত্তিতে যখন দুই বা ততোধিক ব্যক্তি কী করে ব্যবসা গঠন করে তখন তাকে বলে অংশীদারি ব্যবসা। এই অংশীদারি ব্যবসা করতে গেলে যে লেনদেনগুলি হয় সেগুলির একটা হিসাব তৈরি করতে হয়। যেহেতু মুনাফা নির্ণয় করতে হবে, মুনাফা বন্টনের উদ্দেশ্যে অংশীদারি কারবার, তাই তার হিসাব অতি গুরুত্বপূর্ণ। তাই এই অংশীদারি কারবারের হিসাব প্রস্তুত করতে হয়। হিসাবটা দুইটা পদ্ধতি করতে হয়, একটা স্থির পদ্ধতি আর একটা হলো পরিবর্তনশীল পদ্ধতি। স্থির পদ্ধতি হিসাবটা তিনটা ভাগে ভাগ করা হয়। কি কি? লাভ লোকসান আবন্টন হিসাব, মূলধন হিসাব, অংশীদারদের চলতি মূলধন হিসাব। আর পরিবর্তনশীল পদ্ধতিতে শুধু লাভ লোকসান আবন্টন হিসাব আর অংশীদারদের মূলধন হিসাব, দুইটা পদ্ধতি। আমরা আজ পরিবর্তনশীল পদ্ধতিতে একটি অঙ্ক তোমাদেরকে দেখাবো। দুইটা হিসাব, লাভ লোকসান আবন্টন আর হলো অংশীদারদের মূলধন হিসাব। লাভ লোকসান আবন্টন করতে গেলে আমরা নিয়মটি আরও আগে একবার বলেছিলাম, অঙ্কটি আমরা অধ্যায়ের সঙ্গে আলোচনা করেছিলাম। লাভ লোকসান আবন্টন করতে গেলে কী আবন্টন করতে হবে আমাদেরকে আগে জানতে হবে, যেহেতু মোট আমাদের লাভ লোকসান মোট লাভ বা নিট লাভ নিট মুনাফা নির্ণয় করতে হবে। তাই আমাদের এই লাভের জন্য কি দেখব আমরা, কি কি হয় সূত্র লাগে। মূলধনের সুদ লাগবে, উত্তোলনের সুদ যেমন লাগে, বেতন লাগে, ঋণের সুদ লাগে, কমিশন লাগে। এই জিনিসগুলির মাধ্যমে আমরা মুনাফাটা করবো। এগুলি হলো মোট মোট মুনাফা থেকে এইগুলি যোগ বিয়োগ করার পর যেটা হবে সেটা তারা যে নিট মুনাফা পাবে সেটা বন্টন করে নেবে। সে বন্টনটা আবার বিভিন্ন পদ্ধতি, মূলধন পদ্ধতি হতে পারে, ভগ্নাংশ পদ্ধতি হতে পারে, সাধারণ পদ্ধতি হতে পারে, এভাবে বা শতকরা পদ্ধতি হতে পারে। সেভাবে তারা মুনাফাটাকে বন্টন করে নেবে। আমরা আজকে একটা অঙ্ক দেখাবো, যেহেতু আমরা এটা আলোচনা করেছিলাম আগে। অঙ্কটা একটা অঙ্ক দেখি আমরা। রনি, মণি, জনি একটি অংশীদারি কারবারে তিনজন অংশীদার। কে কে? রনি, মণি, জনি একটি অংশীদারি কারবারে তিনজন অংশীদার। 2020 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 60,000, 40,000, 20,000 টাকা। অংশীদারদের মূলধনের অনুপাতে কারবারের লাভ লোকসান ভাগ করে থাকে। কি করে? অংশীদারদের মূলধনের অনুপাতে কারবারের লাভ লোকসান ভাগ করে থাকে। ব্যবসার সার্বক্ষণিক কাজের জন্য মণি ও জনি মাসে যথাক্রমে 400 টাকা ও 600 টাকা করে বেতন গ্রহণ করেছে। বেতনটা গ্রহণ করেছে। বৎসরের মাঝামাঝি সময় রনি ব্যবসায় 10,000 টাকা কর্য প্রদান করেছিল। একই তারিখে জনি 10,000 টাকা
অতিরিক্ত মূলধন প্রদান করে। ভবিষ্যতে মুনাফার আশায় তারা সবাই প্রতি মাসের শেষে তারিখে ব্যবসাতে 400 টাকা করে নগদ উত্তোলন করেছিল। অংশীদারদের চুক্তি মোতাবেক মূলধন উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। অংশীদারদের বেতন ও ঋণের সুদ হিসাবভুক্ত করার পর কিন্তু মূলধনের সুদ ও উত্তোলনের সুদ হিসাবভুক্ত করার আগে তাদের লাভের পরিমাণ ছিল 36,500। মূলধনের সুদ উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো, লাভ লোকসান আমদানি হিসাব প্রস্তুত করো, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এই তিনটা জিনিস আমাদের করতে হবে। আবার বলি আমরা, রনি মনি জনি একটি অংশীদারি ব্যবসার কারবারের 3 জন অংশীদার। 2020 সালে 1 জানুয়ারি তাদের মূলধনের মূলধন ছিল যথাক্রমে 60,000, 40,000, 20,000 টাকা। অংশীদারদের মূলধনের অনুপাতে কারবারের লাভ লোকসান ভাগ করে থাকে। ব্যবসায় সার্বক্ষণিক কার্যের জন্য মনি ও জনি মাসে যথাক্রমে 400 টাকা ও 600 টাকা করে বেতন গ্রহণ করেছে। বৎসরের মাঝামাঝি সময়ে রনি ব্যবসা 10,000 টাকা কর্য প্রদান করেছিল। একই সময় জনি 10,000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে। ভবিষ্যতের মুনাফার আশায় তারা সবাই প্রতি মাসের শেষে তারিখে ব্যবসা 400 টাকা করে নগদ উত্তোলন করেছিল। অংশীদারদের চুক্তি মোতাবেক মূলধন উত্তোলনের উপর 10% হারে সুদ ধরতে হবে। অংশীদারদের বেতন ও ঋণের সুদ হিসাবভুক্ত করার পর কিন্তু মূলধনের সুদ উত্তোলনের সুদ হিসাবভুক্ত করার আগে তাদের লাভের পরিমাণ ছিল 36,500 টাকা। মূলধনের সুদ উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। মূলধন আছে কত? 60,000, 40,000, 20,000, আর উত্তোলন করছে প্রতি মাসের শেষে 400 টাকা করে। মূলধনটা আর অতিরিক্ত মূলধন আছে কি জনি 10,000 টাকা। খেয়াল করো। তাহলে আসো আমরা অঙ্কে যাই। প্রথম আমাদের করতে হবে মূলধনের সুদ কটা আমরা দিয়ে করি। অঙ্কটা মোছার দরকার নেই, আমরা একটু একটু করে করি। মূলধনের সুদ নির্ণয় ও মূলধনের সুদটা কি? প্রথম হলো রনি। অতিরিক্ত মূলধন কে এনেছে? ব্যবসা সাময়িক কাজের জন্য রনি মাসে যত বেতন। মাঝামাঝি সময় রনি ব্যবসা 10,000 টাকা কর্য প্রদান করে আর রনি আর জনি 10,000 টাকা অতিরিক্ত মূলধন গ্রহণ করে। রনি কর্য কি করে? ব্যবসায় কর্য 10,000 টাকা কর্য প্রদান করে। কে? রনি। আর মনি জনি শুধু অতিরিক্ত মূলধন আনয়ন করে। আসো দেখি, তাহলে রনির মূলধন কত? 60,000, %10, 6,000 টাকা। আর মনি আর জনি 2,000 টাকা। এখন প্রশ্ন হলো অতিরিক্ত মূলধনটা কে আনে? অতিরিক্ত মূলধনের সুদটাকে বাইর করো মাঝামাঝি সময়।
ভাগ 2, 500 টাকা চুপ করে দাও। জুনে আছে 2500 টাকা, সে আছে তার সাথে যোগ করে দাও। এলো তাদের মূলধনের সুদের পরিমাণ। কি করলাম, যে রনি 60,000 টাকা 10%, 6,000 টাকা, মনি 40,000 টাকার 10%, 4,000 টাকা, জনি 20,000 টাকা 10%, 2,000 টাকা অতিরিক্ত আনছে, 10,000 টাকা 5%, কি জনি আনছে, জনির সাথে যোগ 2500 টাকা। এ হলো মূলধনের সুদ। তারপরে সুদ উত্তোলনের সুদ। প্রতি মাসের শেষে, শেষ তারিখে 400 পূরণ 11, মাসের শেষে 11 ইন্টু 10% ভাগ 2, মনে রাখবে পয়েন্টটা। প্রতি মাসের শেষে বললে 11 দিয়ে গুণ, পার্সেন্ট 2 দিয়ে ভাগ, 11 দিয়ে গুণ, পার্সেন্ট 2 দিয়ে ভাগ, 11 দিয়ে গুণ, পার্সেন্ট 2 দিয়ে ভাগ, খেয়াল রাখবে। এটা হলো উত্তোলনের সুদ। মাসের শেষে বলে কত টাকা আসে, 220 টাকা। সবাই একই অবস্থা আসবে, যেহেতু সবাই একই, সবাই এলো উত্তোলনের সুদের পরিমাণ। উত্তোলনের সুদের পরিমাণ মাসের শেষে বললে 11 দিয়ে গুণ, পার্সেন্ট 2 দিয়ে ভাগ, 11 দিয়ে গুণ, পার্সেন্ট 2 দিয়ে ভাগ, 11 দিয়ে গুণ, পার্সেন্ট 2 দিয়ে ভাগ, মনে রাখবে উত্তোলনের সুদের পরিমাণ। তাহলে মূলধনের সুদ, উত্তোলনের সুদ আমরা নির্ণয় করলাম। মূলধনের সুদ আর উত্তোলনের সুদ নির্ণয় করলাম। ক শেষ হলো। এবার আসো খ। অঙ্কটা মুছতে হয়, লাভ লোকসান আবন্টন যেহেতু আমাদের পুরো অঙ্কটা। আসো লাভ লোকসান আবন্টন হিসাব। কে কে, রনি, খ। টিচার পদ্ধতি আমরা করব, আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সবসময় আগে লিখবে নিট লাভ, যেহেতু আমাদের নিট লাভটা কত ছিল, 34,500 এই টাকাটা ছিল। তো নিট লাভ থেকে আমাদের কি উত্তোলনের সুদটা বাদ দিবে, কারা, অংশীদার থেকে। মূলধন হিসাবে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ, মূলধন থেকে উত্তোলনের সুদটা আমরা কি করবো, নিট লাভের সাথে যোগ করবো উত্তোলনের সুদ। দেখো উত্তোলনের সুদ তার সুদ কি থাকবে, রনি, মনি, জনি 220 টাকা করে। টাকা। আসো তারপরে এদিকে আসবে মূলধনের সুদ। অংশীদারদের মূলধন হিসাবে প্রতি লিখে নেবে, অংশীদারদের মূলধন হিসাবে।
উত্তোলনের সুদ, এদিকে মূলধনের সুদ। মনে আছে ৬,০০০, ৪,০০০, ২,৫০০, ১২,৫০০। তারপর আসছে বেতন। বেতনটা আমাদের কি করছে, গ্রহণ করে নিয়েছে। বেতন যখন গ্রহণ করবে তখন তারা কি, তখন আমাদের বেতনটা আর আসবে না। বেতন যখন গ্রহণ করবে তখন বেতনটা আর কি করে আসবে না। বেতন যখন গ্রহণ করবে তখন বেতনটা কি হবে, আর আসবে না। ঋণটাও গ্রহণ করে নিয়েছে, ঋণের সুদও আসবে না। তাহলে বেতন আর ঋণের সুদ না থাকলে এখন মুনাফা বন্টন করবো, আর নাই। এখন কত টাকা আসে সেটা থেকে আমরা মুনাফা কত টাকা বন্টনযোগ্য মুনাফা বন্টন করবো। ৳৩৭,১০০। এবার বন্টন মূল্য কত টাকা থাকে, মুনাফা বন্টন। বিয়োগ করো কত টাকা, ১২,৫০০। ৩৭,১৬০ থেকে ১২,৫০০ টাকা বাদ দাও, ২৪,৬৬০ টাকা। কত থাকে, যে ৩৭,১৬০ থেকে ২৪,৬৬০ টাকা। এখন তাদের মধ্যে এটা বন্টন করবো কি অনুপাতে, মূলধন অনুপাত। মূলধন অনুপাতটা কি, মূলধনটা হলো ৬০,০০০, ৪০,০০০, ২০,০০০, ৬, ৪, ২, ৩, ২, ১। তাহলে কত হয়, ৬/৩। ৬/২। কত কত আসে কাটাকাটি করলে, ১১,৩৮২। ৩৮২। তারপরটা আসে কত, ৭,৫৮৮। তারপরটা আসে কত, ৫,৬৯০। টাকাটা আমাদের আসবে, এটা বন্টন করতে হবে অনুপাতে ৬/৩, ২, ১ অনুপাতে, ৩/২, ১ অনুপাত, ৩/২, ১ অনুপাত। এখন আসো, এটা হলো আমার লাভ লোকসান আবন্টন হিসাব। এটা হলো লাভ লোকসান আবন্টন, অর্থাৎ এখানে বেতন আর ঋণের সুদ বলছে ধার্য করার পর, এই জন্য এটা আসে না। শুধু উত্তোলনের সুদ আর মূলধনের সুদ দ্বারা অঙ্ক শেষ, এখানে বন্টনটা টাকাটা বন্টন হয়ে গেল। তারপরে আসবো আমরা অংশীদারদের মূলধন হিসাব আসবো। এটা হলো নিট লাভ সাথে উত্তোলনের সুদ যোগ মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ আসবে, কিন্তু মূলধনের সুদ, বেতন আর ঋণের সুদটা কি করা হয়েছে, ধার্য করা হয়ে গিয়েছিল, এই জন্য এখানে আসেনি।
অংশীদারদের মূলধন হিসাব। গ, আসো 2020 ব্যালেন্স, মূলধন আনছে প্রথম। অতিরিক্ত মূলধন আছে 31 জুলাই, ব্যাংক হিসাব। কর্য আসবে না। তারপরে আসো ডিসেম্বর 31, লাভ লোকসান মূলধন। সবাই 220 টাকা করে। সরি, এখানে আসবে মালিক কি কি পাবে, মূলধনের সাথে মূলধনের সুদ, মানে ক্রেডিট দিকে যেটি ব্যয় মূলধনের সুদগুলি পাবে। কত? 6,000, 4,000, 2,500 ডেবিট দিকে দিবে। তারপরে বেতন, এখন বেতন আসবে প্রতি মাসে 400 আর কত করে 600, প্রতি মাসে 400 টাকা করে। 4 কত টাকা করে প্রতি মাসে, সে প্রতি মাসে 400 টাকা করে উত্তর না, প্রতি মাসে কত করে বেতন পাবে সে, তাদের বেতন প্রতি মাসে সে বেতন কি করে পায় এবং তুলে নেয়, বেতনটা কি করে সে গ্রহণ করেছিল, বেতন গ্রহণ করেছিল এবং বেতন প্রতি মাসের শেষে বেতন 400 টাকা করে উত্তোলন করে এবং 10% বেতন ও ঋণের সুদ হিসাবভুক্ত করার পর করে সে গ্রহণও করেছিল, আবার কি ডেবিটও করেছিল, গ্রহণও করছে ডেবিট করছে। তাহলে বেতনটা কি হবে, সে বলছে বেতন দুটোটাই করেছে, বেতন ডেবিটও করে নিয়েছে এবং কি বলছে, তাহলে সেখানে সে বেতন যে পাওনা সে বেতনটা সে ডেবিট করছে তুলে নিয়েছে, তাহলে আর আসবে না, নোটে করছে সে বেতন তুলেও নিয়েছে আবার হিসাবও করে ফেলেছে, শেষ। তাহলে বেতন আর আসবে না, ঋণের সুদ আসবে না। তারপরে এখন মুনাফার অংশ, মুনাফার অংশ বেতন আসবে না, কারণ বেতনটা সে তুলেও নিয়েছে আবার ডেবিটও হিসাবভুক্ত করে ফেলেছে। মুনাফার অংশ,
মুনাফার অংশ সে পাবে, বেতন পাবে না, কারণ বেতন হিসাবভুক্ত তুলেও নিচ্ছে আবার ডেবিটও করে ফেলছে, মানে হিসাবভুক্ত করে ফেলছে। মুনাফার অংশ 11,382, তারপরে কত টাকা, 7,588, তারপরে 5,690 আনি মুনাফাংশ বেতন, বেতনটা তো আর আসবে না, ঋণের সুদ মূলধন হিসাবে আসে না। তারপরে আসে দিকে উত্তোলন, উত্তোলনের সুদ। মনে রাখবে উত্তোলন এখানে প্রতি মাস ধরে শেষে বলে সুদের বেলা মাস, একটা সবাই 12 মাসের সুদ ধরবে, 12 মাসের উত্তোলন করবে। উত্তোলনের সুদ কোথা থেকে আসবো, লাভ লোকসান হিসাব থেকে। আর কিছু নেই, ব্যালেন্স। যোগ করলে কত আসে, 12,000, 17,382, তারপরে 11,888, তারপরটা যোগ করতে তো 8,190 ক্লোজ করলাম। এটা টোটাল আমাদের মূলধন। এখান থেকে বাদ দেবো আমরা এটা, তারপর ব্যালেন্স কী কী থাকে, 12,362, দুইটা বাদ দেওয়ার পরে যদি আমরা বাদ দিই 62, 12,362 আর 6,868 আর 3,170। পরবর্তী 2021 জানুয়ারি ব্যালেন্স বিল একই টাকাটা। এইভাবে অংশীদারি কারবার আমাদের করতে হবে। শুধু বেতনটা মনে রাখবে, বেতন যদি ডেবিট করে তাহলে কী হবে, মূলধন হিসাবে আসবে। বেতন যদি পায় তাহলে আসবে মূলধন এবং আবন্টন দুটোটাতে। মূলধন নেওয়ার পর যদি ডেবিট করা হয় বা হিসাবভুক্ত হয়ে যায় তাহলে আসবে না। এখানে পাইসি গ্রহণ করেছে আবার ডেবিট করে তারা হিসাবভুক্ত করে ফেলছে, এখানে আসবে না। এইভাবে আমার অংশীদারি কারবার করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কোনো অংশীদারি কারবারটা যদি তোমরা বোঝো খুব সহজ হবে তোমাদের জন্য, খুবই সহজ অঙ্ক। তোমাদের শুধু দুইটা হিসাব, আবন্টন আর মূলধন হিসাবটা তোমাদের প্রস্তুত করতে হবে। আবন্টন আর মূলধন হিসাব, আবন্টনে কী আসবে আর আবন্টন থেকে মূলধনে যাবে সেই এন্ট্রিগুলি। ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।